নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে ফেসবুক লাইভে আমাদের সঙ্গে যে সমস্ত চাষি বন্ধু, বিক্রেতা বন্ধু এবং আরো অনেকে যারা সংযুক্ত হয়েছেন তাদের সকলকে বায়ার সেমিনিস তরফ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস শিকদার, আমি সেমিনিসের মার্কেট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে আছি এবং আমার সঙ্গে আজকে আছেন শেখ আসিফ হোসেন, ইনি কাস্টমার কানেক্ট ম্যানেজার। তো আজকে আমরা দুজনে আগামী এই যে বর্ষাকালীন ফুলকপি এবং বাঁধাকপির চাষ যেটা আসতে চলেছে সেই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। এখানে প্রথমে আমরা বায়ার সেমিনিসের পক্ষ থেকে এই বর্ষাকালীন ফুলকপি চাষে আমরা কি কি ভ্যারাইটি আমরা করতে পারি, সেটা করলে পরে কখন করব, তাতে আমরা কিভাবে লাভজনক হতে পারে আমাদের জন্য, এবং তারপরে আমাদের বর্ষাকালীন বাঁধাকপি নিয়ে একটু আলোচনা করব। সেই একই জিনিসই আমরা আলোচনা করব এবং সবচেয়ে বড় কথা, এই বর্ষাকালীন চাষে অনেক রকম সমস্যার সম্মুখীন আমরা হই। তাতে বিভিন্ন রোগের সমস্যাটা আমরা মূলত বেশি দেখতে পাই, এছাড়া পোকার আক্রমণ থাকে। সেখানটায় আমার পরে আমাদের সঙ্গে আসিফ আছেন। তো আসিফ সেগুলো আপনাদেরকে খুব সুন্দরভাবে বলবেন, যেগুলো আমরা আশা করছি যে সেগুলো শুনলে আপনারা অনেকটা উপকৃত হবেন। এবং সময়টাকে সম্মান রেখে আমরা খুব বেশি সময়টাকে রাখবো না, অল্প সময় আমরা এখন থেকে আগামী আধ ঘন্টা আমরা থাকবো। সেখানটায় আপনারা আমাদের বিশ্বাস যে আপনারা উপকৃত হবেন এবং অবশ্যই আপনাদের মনে কিছু প্রশ্ন তারপরেও থেকে থাকবে। তো আমি অনুরোধ করব যে আমাদের যে চ্যাট যারা আছেন তারা চ্যাটে তাদের প্রশ্নগুলোকে আপনারা দেবেন এবং আমরা সেখানে আপনাদের প্রশ্নের উত্তরগুলোকে আমরা জবাব দেব। তো আর দেরি না করে আসি, তাহলে আমরা শুরু করি। একদম। তো আমাদের যেমনটা বললাম যে আমরা যদি এই যে বন্ধুরা সামনে বর্ষাকালীন যে চাষটা আসছে সেখানে ফুলকপি, এই সময়টা আমাদের বহু কৃষক যারা আছেন ফুলকপি চাষ বীজ কিনেছেন, তারা বীজতলা তৈরি করছেন, ফেলছেন। তো আজকে আমাদের কাছে দুটো ফুলকপির জাত নিয়ে আমরা আলোচনা করব। বাট তার আগে যেটা আমি বলবো সেটা হচ্ছে ফুলকপি কিন্তু অত্যন্ত সংবেদনশীল একটি ফসল। আমরা এটাকে বলি আলোক সংবেদনশীল এবং তাপমাত্রা সংবেদনশীল। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যেকোনো ফুলকপির জাত যখন চাষ করব তখন তার বীজ ফেলার সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি সঠিক সময় যদি বীজতলা না করি, সেক্ষেত্রে কিন্তু আমরা যে হাইব্রিডটি চাষ করছি তার যে ফলাফল আমরা আশা করি সেটা হয়তো কাঙ্ক্ষিত ফলাফলটা হয়তো আমরা নাও পেতে পারি। তো আজকে আমাদের আলোচনা প্রথমেই শুরু করব আমাদের বিখ্যাত ডন 175 এই ফুলকপিটি নিয়ে। এবং এই ফুলকপিটি আমরা বলি যে এটাকে গ্রীষ্ম এবং বর্ষা উভয় মৌসুমের জন্যই আমরা একে বলি যে চাষি বন্ধুরা আপনারা করুন এবং চাষি বন্ধুরা করে আসছেন। তো এখন যেহেতু বর্ষাকালীন চাষ, সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাতে যদি আমরা বলি আষাঢ় মাস, এই আষাঢ় মাসটা উপযুক্ত সময় বীজ ফেলার পক্ষে। ইংরেজিতে যদি আমরা যাই তাহলে এই যে জুন মাস, এই গোটা জুন মাসটাতে কিন্তু আমরা এর বীজ ফেলতে পারি। ডন ফুলকপি চাষটা করে যে জায়গাগুলোতে আমরা লাভজনক হতে পারি সেটা হচ্ছে যে আজকে আমাদের হয়তো যত ফুলকপি আছে আপনারা বাজারে দেখতে পাবেন, এর মধ্যে সব থেকে দ্রুত বাজারের উপযোগী, কাটার উপযোগী যদি জাত থাকে সেটি হলো ডন 175। এবং এটা যখন আপনি জমিতে লাগাচ্ছেন, মূল জমিতে লাগানোর পর 45 থেকে 50 দিনের মধ্যেই কিন্তু এটাকে কেটে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন। এবং সুতরাং বোঝাই যাচ্ছে যে একটা ফুলকপি জলদিতে কিন্তু একটা বাজারে দাম থেকে থাকে। তো এই সমস্ত ক্ষেত্রে যিনি প্রথমে বাজারে ফুলকপি নিয়ে যাবেন তিনি কিন্তু বাজার সেরা দামটা পাওয়ার তার কাছে সুযোগ থাকবে। ডন ফুলকপিটা হলদে সাদা রঙের হয়, এই সময়টা ধবধবে সাদা ফুলকপি পাওয়া যায় না। এবং 250 গ্রাম থেকে শুরু করে 400 থেকে 450 গ্রাম পর্যন্ত ফুলের ওজন হয়ে থাকে। এবং সবসময় আমরা যেটা আমরা বলতে পারি, আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিগুলোতে আর্লিনেস কাটা পড়ছে এবং যেমনটা বললাম যে বর্ষা সহ্য করতে পারে। বর্ষাকালীন ফুলকপিতে অবশ্যই বর্ষা সহ্য করার ক্ষমতাটা থাকতে হবে, সেটা একটা বড় জিনিস। তবে এখানে আমার কয়েকটা পরামর্শ আমি আপনাদের দেব যারা ডন করে আসছেন তাদের জন্য। যে আমরা দুটো কথা বলে থাকি, একটা হচ্ছে যে ডন যেহেতু খুব জলদি
কাটার উপযুক্ত হয়ে যায়। সেই জন্য আমরা জানি ফুলকপিতে যদি আমরা পরিচর্যাটা সঠিকভাবে না করি তাহলে তার থেকে যে ফুলটা আসে তার গুণগত মানের উপর কিন্তু তার প্রভাব পড়ে। তো সেই ক্ষেত্রে ডন ফুলকপি যখন বীজতলাতে আপনি ফেলছেন, আমরা বলি যে 18 থেকে 22 দিন বয়সের চারাটাকে আপনারা চেষ্টা করবেন মূল জমিতে স্থানান্তরিত করার জন্য। এটা একটা পরামর্শ। দ্বিতীয়ত হচ্ছে আমরা যে এই সময় সাধারণত মূল সার প্রয়োগ করা হয় না। মূল জমিতে তৈরি করার সময় সাধারণত চারা মূল জমিতে লাগাবার 1 সপ্তাহ পর থেকে চাষিরা সার প্রয়োগ করা শুরু করেন। তো সেক্ষেত্রে আমরা বলেছি যে ডনের ক্ষেত্রে যে ধরনের চাপান সারগুলো চাষি বন্ধুরা দিয়ে থাকেন, চেষ্টা করবেন যে চারা লাগাবার 25 থেকে 30 দিনের মধ্যে যাতে সমস্ত সারটাকে আপনারা দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে সুবিধাটা এটাই হবে যে ডন ফুলকপির গাছটা স্বাভাবিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং বৃদ্ধিপ্রাপ্ত হলে পরে সেখান থেকে যে ফুলটা আসবে তার গুণমান সম্পন্ন হবে, যেটা বাজারে বিক্রি করে আপনি অনেকটা লাভ করতে পারবেন। তো এই পরামর্শটা অবশ্যই মনে রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে ডন যে ফুলকপিটার আরো কতগুলো সুবিধা আছে যেটা আজকে আমি আপনাদের বলবো। একটা তো আমি বললাম যে জলদি যেহেতু বাজারে নিয়ে যেতে পারা যায় তার জন্য একটা বাজার সেরা দাম পাওয়ার সুযোগ থাকে, সেটা একটা ভালো লভ্যাংশ চাষিরা পান। 2 নম্বর হচ্ছে যেহেতু এটা খুব জলদি তৈরি হয় সেই জন্য অনেক জায়গাতে আমরা দেখেছি যারা গ্রীষ্ম এবং বর্ষা মিলিয়ে চাষ করেন, একই চাষি বন্ধুর পক্ষে আপনারা একই মরশুমে দুবার ফলন পাওয়ার দুবার একটা চাষ করা, ফুলকপি চাষ করার একটা সম্ভাবনা থেকে থাকে। তো সেটা জলদি তৈরি হওয়ার জন্যই সম্ভব হয়। দ্বিতীয়ত হচ্ছে আমরা ডনের প্যাকেটগুলোতে বীজ, পুষ্ট বীজ থাকে, যেটা আমরা জানি একটা হেলদি সিড, একটা হেলদি সিডলিং, সেটার ভবিষ্যৎ, সেই জায়গাগুলোকে আমরা কিন্তু রক্ষা করেছি। আমরা যদি খুব চট করে দেখতে পাই যে এটা মোটামুটি ভাবে আমরা দেখেছি যে বীজ আমরা যখন চাষ করি আমরা খুব আলোচনা করি যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমি যে টাকাটা খরচ করছি তার সঙ্গে যদি আমার মুনাফাটা যদি সেইভাবে আমরা না পাই তাহলে হয়তো আমাদের চাষ অতটা লাভজনক হবে না। কিন্তু আজকে আমরা যদি বর্ষাকালীন ফুলকপির চাষ করি, ডন ফুলকপির চাষ করে আমরা কিন্তু প্রতি একরে প্রায় 1,40,000 থেকে 1.5 লাখ টাকার মতো একটা নেট যে লাভ সেটা কিন্তু আমরা পেতে পারি। তার বিভিন্ন উপকরণগুলো আমরা কিন্তু দিয়ে রেখেছি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে যেটা হচ্ছে যে আমরা ডনের ক্ষেত্রে যেটা আলাদা পাবো সেটা হচ্ছে যে এটা যেহেতু জলদি তৈরি হয় সেহেতু বাজার সেরা দাম এবং ফুলে, প্রতিটা ফুলে আপনারা কিন্তু 2 থেকে 3 টাকা পর্যন্ত কিন্তু একটা বেশি দাম পেতে পারেন এবং সেটা আলটিমেটলি দেখা যায় যে বাজারের অন্যান্য জাতের থেকে ডন ফুলকপি চাষ করে একজন চাষি বন্ধু সেম একই একর জমি থেকে অতিরিক্ত 30 থেকে 40,000 টাকার মুনাফা কিন্তু তিনি পেতে পারেন এবং এটাই কিন্তু ডন ফুলকপির একটা দারুণ সুবিধা, যেটা শুধুমাত্র এখানেই আপনারা পাবেন। আমরা খুব তাড়াতাড়ি দ্বিতীয় জাতটাতে যাব। এর পরের জাতটি হচ্ছে SV4051AC। আমরা খুব পপুলার জনপ্রিয়ভাবে 4051 ফুলকপি বলি এবং এটা অত্যন্ত আনন্দের ব্যাপার যে আজকে আমাদের এই পূর্ব অঞ্চলে, এমনকি আমাদের সঙ্গে আমরা আজকে আমি আশা করি বাংলাদেশ থেকেও নিশ্চয়ই অনেক চাষি বন্ধু, অনেক আমাদের বন্ধুরা যুক্ত আছেন। তাদের জন্য বলবো যে এই পূর্বাঞ্চলে কিন্তু 4051 একটা সর্বাধিক বিক্রিত বর্ষাকালীন জাত এবং এটা আমরা অনেকটাই বীজ আমরা বাজারে বিক্রি করি। তো সেটা বোঝায় যে বহু সংখ্যক চাষি বন্ধুদের ভরসার অপর নাম হচ্ছে 4051 ফুলকপি এবং 4051 ফুলকপির ক্ষেত্রে যেটা সব থেকে বড় গুণ আমি বলবো যে এই ফুলকপিটার মধ্যে জল সহ্য করার, মানে বর্ষা সহ্য করার ক্ষমতাটা কিন্তু অত্যন্ত বেশি এবং এত বর্ষা সহ্য করার ক্ষমতা কিন্তু বাজারে ফুলকপি খুব কম আছে। সেক্ষেত্রে প্রথমে চলে আসি বীজ ফেলার সময়, যেহেতু বর্ষাকালীন আমি বলছি, সাধারণত আমরা এটাকে বলি জুলাই আগস্ট, ইংরেজি জুলাই আগস্ট মাসের মাঝামাঝি আপনারা বীজ ফেলার জন্য আদর্শ সময়। তবে যেহেতু বলেছি যে এটার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, বহু জায়গাতে আমরা দেখেছি চাষি বন্ধুরা আষাঢ় মাসের মাঝামাঝি থেকেও কিন্তু এর বীজ ফেলছে এবং তারা সফল হচ্ছেন। তাই আমি বলবো যে এই আষাঢ় মাসের মাঝামাঝি থেকে শ্রাবণ মাস, কিছুটা ভাদ্র মাসের প্রথম দিকটা পর্যন্ত যদি আপনি মনে করেন এর বীজ ফেলতে পারেন। প্রথম দিকে যারা বীজ ফেলবেন তাদের ক্ষেত্রে এটা তৈরি হয়, আমরা বলি 50 থেকে 55 দিনে তৈরি হয় প্রথম দিকে।
যতটা শীতের দিকে এগোবে তত এটা 55 থেকে 60 দিনে কাটার উপযুক্ত হবে। বাট 40-51-তে যেটা বর্ষা সহ্য করা ছাড়াও যেটা বড় জিনিস হচ্ছে, যত আমরা দেখেছি পুজো, আমাদের যে পুজোর সময়টা আসে সেই সময়টায় যে ফুলকপিগুলো ওঠে বা তারপরে যে অঘ্রাণ মাসে যে ফুলকপিগুলো ওঠে, সেখানে কিন্তু আমাদের ক্রেতা বন্ধুদের মধ্যে কিন্তু একটা চাহিদা আসে যে হ্যাঁ দাম পাওয়া যায়, চাহিদা থাকে যে আমার একটু বেশি সাদা ফুলকপিটা যদি একটু সাদা হয় তাহলে যেন তার দামটা বেশি পায়, একটু আটো ওজন বেশি হয় তাহলে দামটা বেশি পাওয়া যায়। তো সেক্ষেত্রে 40-51 হচ্ছে এই সমস্ত রিকোয়ারমেন্ট গুলোকে ফুলফিল করছে। কারণ 40-51 প্রথম দিকে যেটা আমি বললাম যে জুন মাসের মাঝামাঝি বা জুলাই মাসে যখন ফেলছেন তখন এটাকে প্রায় 550-600 থেকে 650 পর্যন্ত ফুলের ওজন পাওয়া যায়। আমি কিন্তু শুধু ফুলের ওজনের কথা বলছি, বাজারজাত যে ওজনটা আসছে। এবং যখন আপনি সেটাকে আগস্ট মাসের দিকে যখন বীজ ফেলে তাকে কাটছেন, সেটাকে কিন্তু অনেক জায়গাতে 900 থেকে 1 কেজি বা তার উপরেও কিন্তু ওজনের ফুলকপি কিন্তু পাওয়া যায়। এবং যথারীতি যেটা হয় যে এর যে রং সাদা আটো এটা হওয়ার জন্য বাজারে গেলে একটু বেশি দামও বিক্রি হয় এবং সবার প্রথমেও কিন্তু 40-51 বিক্রি হয়। এবং আমরা জানি যে আজকে আমাদের যে বর্ষাকাল, এই বর্ষাকালের যে তীব্রতা কোথাও বেশি কোথাও কম, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে ফুলের যখন আসছে বা ফুল যখন গাছটা বড় হচ্ছে সেই সময়টায় যে বর্ষা হয় তাতে প্রচুর পরিমাণে ক্ষেত নষ্ট হয়ে যায়। অনেক জায়গা থেকে আমরা দেখি চাষি বন্ধুদের মাথায় হাত থাকে। বাট 40-51 ফুলকপিটা করলে কিন্তু বর্ষা সহ্য করার জন্য একজন চাষি বন্ধু কিন্তু অন্যান্য যে জাত তার থেকে বেশি পরিমাণ কিন্তু ফুল বাজারে নিয়ে যেতে পারবে। এবং এই জন্য আমি যদি বলি যেটা হচ্ছে আমাদের যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আমরা যেটা আমরা কথা বলি সেটাকে নিয়ে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ডন এবং 40-51 মধ্যে যেটা আমরা পাবো যে আমরা বর্ষা সহনশীলতার জন্য যখন আমরা দেখছি, আমরা হিসাব করে দেখেছি যে অন্যান্য জাতের থেকে প্রায় 20% বেশি ফুল কোন একজন চাষি বন্ধু 40-51 জাতটা করার জন্য বাজারে নিয়ে যেতে সক্ষম হয়। এই যে এই সময়টা এক একটা ফুলের দাম 12 থেকে 14 টাকা থাকে কমপক্ষে। তো এই যে সেখানে যদি 20% ফুলকপি কেউ বাজারে বেশি নিয়ে যেতে পারে, সেই লাভটা কিন্তু কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, সেটা কিন্তু আপনারই থাকবে। এছাড়া এই সময়টা যেমনটা বললাম যে একটু কোয়ালিটি, এই সময়টা কি হয় হলদে ফুল বাজারে বেশি থাকে, তো সেখানে হলদে ফুলের থেকে যদি সাদা ফুল হয় সেটা কিন্তু তুলনায় কিন্তু প্রতি ফুল প্রতি 2 থেকে 3 টাকা দাম বেশি পড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আপনি ফুলটাও বেশি বাজারে নিয়ে যেতে পারছেন বিক্রি উপযোগী, আবার প্রতিটা ফুলেও আপনি অন্যান্য জায়গা থেকে 1 থেকে 2 টাকা দাম বেশি পাচ্ছেন। এই দুটো মিলে 40-51 যেটা বর্ষার রানী, এই চাষ করে আমাদের চাষি বন্ধুরা কিন্তু বাজারের অন্যান্য জাতের থেকে কমসে কম একর প্রতি 70 থেকে 80 হাজার টাকা আমরা হিসাব করে দেখেছি তিনি কিন্তু অতিরিক্ত করতে পারেন। এবং এখানে আমি একটা কথাই বলবো, আমাদের আজকের যে মাটি জমি সেই পরিমাণ কিন্তু বাড়ছে না, সেটা কিন্তু ক্রমশই কমছে। এবং বছরে আমাদের কোনো একটা চাষ একবারই আসে, তো সেখানে আমরা আমাদের নিজস্ব জমি থেকে প্রতি বছরে যতটা পরিমাণ লাভ আমরা পেতে পারি সেটাই আমাদের কিন্তু আজকের যুগে কিন্তু সেটাকেই আমাদের মাথায় রেখে চলা উচিত। নেক্সট যেটা হচ্ছে যে আমি বললাম, তো বর্ষাকালীন ফুলকপি আমি আরো একবার বলছি, ডন 175 এবং তারপরে আমি বললাম SV 40-51 এসি। এবার আমরা খুব দ্রুত চলে যাব আমাদের নেক্সট ফসল যেটা হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিতে রয়্যাল ক্রস প্লাস এবং রয়্যাল ক্রস প্লাস সম্বন্ধে আমি ঠিক একই কথাই বলবো, ফসলটা অন্য হলো, ফুলকপির পরে আমরা বাঁধাকপিতে এসেছি, কিন্তু গুণগত মান কিন্তু অনেকটা একই রকম। আজকে বর্ষার বাঁধাকপি চাষটা কিন্তু ক্রমশ বাড়ছে এবং এই সময়টায় চাষি বন্ধুরা যে সমস্ত বাঁধাকপি করে তারা কিন্তু একটা ভালো দাম বাজারে পায়, যার জন্য এই অংশটা কিন্তু আমরা দেখছি পূর্ব ভারতে কিন্তু চাষিদের মধ্যে একটা সাড়া দিয়েছে, ক্রমশ বাড়ছে। তো সেখানে আমি বলবো যে রয়্যাল ক্রস প্লাস বাঁধাকপিটা যখন আপনারা করছেন তখন এর ফেলার যে টাইমটা থাকবে সেই টাইমটা হচ্ছে আমরা বলি আষাঢ় মাসের মাঝামাঝি থেকে, ইংরেজিতে যদি আমরা বলি জুলাই আগস্ট মাসের মাঝামাঝি, এই সময়টায় এর বীজতলাতে বীজ ফেলা যাবে। বাংলাতে আমরা বলবো আষাঢ় মাসের মাঝামাঝি
থেকে আপনারা শ্রাবণ মাস পর্যন্ত এর বীজটা ফেলা যাবে। বীজতলা থেকে আপনারা যখন 25 দিন 22-25 দিনের চারা বা কোনো জায়গায় 30 দিন যদি হয়, সেই চারাটাকে যখন মূল জমিতে আপনারা রোপণ করছেন, সেখান থেকে আপনারা চলে আসবেন। যেটা আমরা বলবো, এই কপিটার রং কিন্তু সবুজ হয়। সাধারণত বর্ষাকালে যে আমরা বাঁধাকপিগুলো বাজারে আসে, আপনারা দেখবেন যে সেই বাঁধাকপিগুলোর রংগুলো কিন্তু অনেকটা সবুজ বেশি হয় না, হালকা সবুজ রঙের হয়। তো সেই ক্ষেত্রে আমাদের রয়্যাল ক্রস প্লাসের গুণগত মান যেটা থাকে কি আকর্ষণীয় সবুজ রঙের, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিনে, যে আকর্ষণীয় সবুজ রঙের হওয়ার জন্য যখন রয়্যাল ক্রস প্লাস বাঁধাকপি বাজারে আসে তখন কিন্তু আগে বিক্রি হয় এবং দাম বেশি পাওয়া যায়। রয়্যাল ক্রস প্লাস প্লাস হচ্ছে, আপনারা জানেন যে এই সময় কপিগুলো কি হয়, ঈষৎ চাপা হয়, পুরো গোল হয় না। তো সেই ক্ষেত্রে যে ধরনের চাপা, হালকা যে চাপা যে বাঁধাকপিগুলো থাকে, সেইগুলোতে কিন্তু ভেতরের কিন্তু অতটা ফিল থাকে না, ফাঁকা থাকে। কিন্তু আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের রয়্যাল ক্রস প্লাসের ভেতরটা পুরো ঠোস। এই ঠোস হওয়ার জন্য কি হয়, ছোট বাঁধাকপিটারও ওজনটা বেশি হয় এবং সেই ক্ষেত্রে কি হয়, এটা সব দিক দিয়েই কিন্তু চাষি এবং যারা বিক্রি করছেন, আমাদের মতো ক্রেতাদের যারা বাজারে গিয়ে কিনছি, তাদের সবার ক্ষেত্রে কিন্তু একটা ভালো দাম, মুনাফা পাওয়ার একটা চান্স থাকে। তো তিনটে জিনিস রয়্যাল ক্রস প্লাসে আমি আরেকবার আপনাদেরকে বলবো। একটা হচ্ছে বর্ষা সহ্য করার ক্ষমতা, এর থেকে বর্ষা সহ্য করার মতো জাত বাজারে কিন্তু খুব কম আছে রয়্যাল ক্রস প্লাস, যেটা দরকার। দ্বিতীয়ত হচ্ছে রং, ফুলকপির রংটা গাঢ় সবুজ, আকর্ষণীয় সবুজ রং হওয়ার জন্য সবুজ রং বেশি হলে বাজারে চাহিদাটা বেশি হয়, সেটার যে একটা সুবিধা পাবেন রয়্যাল ক্রস প্লাস চাষে। তৃতীয়ত হচ্ছে যে এটা ঠোস এবং ওজনদার হয়, এবং ওজনদার হওয়ার জন্য এর যে ভ্যালু, বাজারের যে সেরা দামটা, সেটা কিন্তু চাষিরা পায় এবং প্রকারান্তরে কি হয়, বাঁধাকপি চাষে একটা ভালো মুনাফা কিন্তু পাবেন। এবং একটু আনন্দের সঙ্গে বলছি যে আজকে আমরা যে কথাগুলো বলছি, আজকে আমাদের পূর্বাঞ্চলে কিন্তু রয়্যাল ক্রস প্লাস বাঁধাকপিটা কিন্তু বেশ পরিচিত। আমি জানি আমাদের এখানে যারা সংযুক্ত আছেন তার মধ্যে অধিকাংশেরও বেশি রয়্যাল ক্রস প্লাস বাঁধাকপি সম্বন্ধে জানেন। তো আমি অনুরোধ করবো যে যারা জানেন এবং যারা জানেন না, তারা অবশ্যই কিন্তু এই রয়্যাল ক্রস প্লাস বাঁধাকপিটাকে যেরকম করে আসছেন বা করেননি, আপনারা করবেন এবং এই লাভগুলোকে পাবেন। তো আমি এইখানে ভ্যারাইটিগুলোকে নিয়ে এই পর্যন্তই বলবো, এবং যেমনটা আমি বলেছিলাম যে এর পরবর্তীতে আমরা যেটা যাব, যে আরো গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আমাদের চাষের জন্য যেটা দরকার, সেটা হচ্ছে যে আমরা করবো, যেটা হচ্ছে যে রোগ পোকাগুলো থাকে, বিশুদ্ধ রোগ। তা আমরা কয়েকটা, আজকে আমাদের সময়ের জন্য তো সবগুলোকে আমরা টাচ করতে পারবো না, তবে আমরা চেষ্টা করবো যে আজকে আসিফ আছে, তো আমরা মুখ্য যে সমস্ত বর্ষাকালীন রোগ পোকার আক্রমণগুলো হয় সেগুলো সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে আসিফ যদি আমাদের যারা উপস্থিত আছেন তাদেরকে বলে দাও, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়। তো আমাদের এই যে বর্ষাকালে সব থেকে বড় যেটা হয় কি, বীজতলা থেকেই একটা রোগ শুরু হয়, যে গোড়া পচা, ড্যাম্পিং অফ বলা হয়। তো সেটা প্রতিকার সম্পর্কে যদি তুমি খুব দ্রুত একটু বলে দাও। প্রথমত আমরা এই বর্ষাকালীন যে আমরা চাষ করি ফুলকপি বা বাঁধাকপি, সেখানে আমাদের পোকার চেয়ে বেশি সব থেকে চাপ যেটা থাকে সেটা হচ্ছে রোগের। তো রোগ যদি আমরা বলি, আমাদের চারা অবস্থা থেকে আমরা রোগটা পেতে থাকি। চারা ফেলা ঠিক প্রথম সপ্তাহের মধ্যে বা চারা বেরোনোর যখন 3 পাতা বা 4 পাতা গাছের বয়স হয়ে যায়, ঠিক তখন থেকেই আমরা দেখতে পাই না মাটির সঙ্গে যে গাছের যে কাণ্ডের যে অংশটা লেগে থাকে, সেখানে একটা পচা সৃষ্টি হয় এবং ধীরে ধীরে গাছটা মাটিতে হেলে পড়ে যায়, যেটাকে আমরা ড্যাম্পিং অফ বলে থাকি। শুধু চারা অবস্থা না, আমরা যখন এটাকে মূল জমিতে নিয়ে যাই, মূল জমিতে স্থানান্তর করার পরে অন্তত 3 থেকে 4 দিন পর আমরা দেখতে পাই আবার গাছটা সেভাবে ঢলে পড়ছে। তো নর্মালি এই ঢলে পড়া বা গোড়া পচা বা ড্যাম্পিং অফ, এর জন্য বায়ারের কাছে সবচেয়ে ভালো ওষুধ বর্তমানে বাজারে আছে, যেটা নাম হচ্ছে এভারগোল এক্সটেন্ট। এবং আমাদের কাছে আরেকটা পুরনো ওষুধ আছে, যেটা আশা করি অধিকাংশ সমস্ত চাষি চেনে, সেটার নাম হচ্ছে অ্যালিয়েট। এই যে কোনো একটা ওষুধ আপনারা 3 থেকে 4 ml প্রতি লিটার জলে মিশিয়ে যদি ড্রেঞ্চিং করেন বা গোড়া ভালো করে ভিজিয়ে যদি আপনি দেন, দেন কি হবে না, আপনার এই ড্যাম্পিং অফ বা গোড়া পচা রোগটা 99% চান্স থাকবে না আসার জন্য। এই হচ্ছে আমাদের একটা বড় সমস্যা। এটা কিন্তু একটা বড় সমস্যা আছে, যে বীজতলাতেও চারা মৃত্যু হয় এর জন্য, কারণ এই সময়টায় বেশিরভাগ ক্ষেত্রে বীজতলার যে আর্দ্রতা, সেটা বৃষ্টির জন্য আমাদের চাষি বন্ধুদের
কন্ট্রোল থাকে না, তারা ঢাকা দেয় পলিথিন থাকে, তা সত্ত্বেও এই জিনিসগুলো হয়। আশা করি আমাদের হাতে যে এভারগোল্ড স্টেন এত ভালো ওষুধ আছে, অ্যালিয়েট আছে, তো সেটা করলে পরে তারা অনেকটাই উপকৃত হবে। দ্বিতীয়ত যদি রোগের কথা আমরা বলতে চাই, তাহলে আরেকটা বড় রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেটা নর্মালি কন্ট্রোল করা যায় না, সেটা হচ্ছে ব্ল্যাক রট। ব্ল্যাক রটটা কি হয় না, আপনারা দেখবেন চাষি বন্ধুরা, আপনারা দেখবেন কি হয় না, জমিতে যে পাতা থাকে, পাতার ধার বরাবর ভিয়াকৃতি শেপে ভিতর দিকে ঢুকতে থাকে। আশা করি আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। তো সেখানে কি হয় না, এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো ব্যাকটেরিয়া ঘটিত রোগকে তো নর্মালি আমরা কন্ট্রোল করতে পারি না। তো আমরা যদি প্রিভেন্টিভে যাই, মানে রোগ লাগার আগে থেকে যদি আমরা র্যাপসোডি বলে আমাদের একটা ওষুধ আছে, 50 ml পার একর অথবা 2 ml পার লিটার জলে যদি মিশিয়ে আমরা জমিতে স্প্রে করি বা ভালো করে সয়েল ড্রেঞ্চিং করি, দেন কি হবে না, এই রোগটা থেকে আমরা বেঁচে যাই। আর যদি রোগ জমিতে অলরেডি লেগে থাকে বা অলরেডি চলে এসছে 1% 2%, আপনি দেখতে পাচ্ছেন জমিতে রোগ লেগে গেছে, তো আমরা স্ট্রেপ্টোমাইসিন বা টেট্রাসাইক্লিন যে কোনো আমরা মিশিয়ে যদি আমরা স্প্রে করি, তাহলে আমরা কিন্তু এর প্রতিকার পাবো। এছাড়া ব্ল্যাক রটের সঙ্গে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, যেটা হচ্ছে সফট রট। তাতে কি হয় না, কাঠ বা ফুলটা যেটা থাকে না, ফুলের ওপরটা দেখবেন নরম হয়ে যায়। নরম হয়ে যাওয়ার সাথে সাথে কি হবে না, ওখানে আঙুল দিলে গলে যাবে এবং একটা পচা গন্ধ সৃষ্টি হবে, যেটাকে আমরা সফট রট বলে থাকি। তো সফট রটের ক্ষেত্রেও একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেহেতু একে কন্ট্রোল করার জন্য আমাকে স্ট্রেপ্টোমাইসিন সালফেট ব্যবহার করতে হবে। এবং যদি আমরা প্রিভেন্টিভে যাই, আমরা যদি র্যাপসোডি ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা এই থেকে অনেকটা মুক্তি পাবো। খুব ভালো হলো আসিফ, কারণ আমাদের চাষি বন্ধুদের একটা বড় মাথা ব্যথা হচ্ছে এই ব্ল্যাক রড বা কালো পচন, এবং তার সঙ্গে এই আমরা যেটা সফট রড বললাম, যে নরম পচন আমরা বলি, যে এটাতে শুধুমাত্র যে কাটতে পারে সেটা নয়, এমনও হয় যেটা যখন রাস্তায় আছে সেই সময়টা তো ফুলগুলো পচে যাচ্ছে। আমি আশা করি চাষি বন্ধুরা যেটা আছে সেটাগুলো আপনার উপকৃত হবে। এবং আমি এরপরে বলবো যে আমাদের একটা না খুব সুন্দর পাতার মধ্যে গোল গোল ছাপ দেখা যায়, অনেক চাষি বন্ধুরা একটু বিভ্রান্ত হয়, যদি এটা সম্পর্কে একটু। পাতার মধ্যে আমরা বর্ষাকালীন চাষ বা যে কোনো সময় আমরা যদি চাষ করে দেখতে পাই, একটা ইয়েলো স্পট চলে আসে, যেটাকে আমরা অল্টারনেরিয়া বলে থাকি। অল্টারনেরিয়া বা জলদি ধসা, অন্যান্য সবজির ক্ষেত্রে আমরা বলি জলদি ধসা বা অল্টারনেরিয়া বলে থাকি। কি হয় না, দেখবেন যে পাতার ঠিক মিডিল যে মধ্য অংশটা আছে, একটা রাউন্ড সৃষ্টি হবে এবং রাউন্ডের ঠিক মধ্য বরাবর একটা কালো রঙের দাগ সৃষ্টি হবে এবং তার চারপাশে একটা হলুদ রঙের একটা সার্কেল থাকবে। এতে কি হবে না, একটা পাতাতে 2 বা 3টে থাকতে পারে, এবং কোনো সময় এগুলো সিঙ্গেল থাকে, আবার কোনো সময় এরা একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়ে পুরো পাতাটাকে নষ্ট করে ফেলে। তো এর জন্য বাইরের কাছে অলরেডি ওষুধ আছে। প্রথমত আমরা ব্যবহার করতে পারি অ্যান্ট্রাকল, দ্বিতীয়ত আমরা ব্যবহার করতে পারি বোনাস, তৃতীয়ত আমরা ব্যবহার করতে পারি নেটিভো। এই 3টে ওষুধের যে নাম বললাম, এগুলো আপনারা 5 থেকে 7 দিন বা 10 দিন ছাড়া যদি ব্যবহার করেন, তাহলে আপনার এই আল্টারনেরিয়া বা পাতার মধ্যে যে স্পট দাগ, এটা আপনার কমে যাবে। এবং দ্বিতীয়ত আরেকটা জিনিস আপনারা দেখতে পাবেন, যে গাছের পাতার যে একটা সবুজ ভাব, মানে গাছের পাতা যদি সবুজ থাকে, আমার স্বাভাবিকভাবে আমার যে ফুলটা আছে, ফুলের সাইজটা একটু বড় হবে, বা আমার যে কাঠ আছে, কাঠটা একটু দেখতে ভালো হবে, একটু ওজন বেশি হবে। সেই জায়গায় যদি আমরা এই ওষুধগুলো কন্টিনিউয়াসলি একটার পর একটা ব্যবহার করতে থাকি, আমার আলটিমেট গাছের যে একটা গুণগত মান যেটা আছে, সেটা কিন্তু সবসময় বজায় থাকবে। এবং বাজারজাত যখন আমরা বাজারে নিয়ে যাবো প্রোডাক্টটাকে, তখন একটা যে কোয়ালিটি যে মেনটেন করা হয়, যে চকচকে ভাব, যেটা দেখলে ফার্মাররা বা আমরা সাধারণ মানুষ যারা আছে, যারা কিনতে একটা আগ্রহী হয়, সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাবো। এছাড়াও আমরা এই যে বোনাস যেটা আছে, বোনাসের জায়গায় যদি আমরা নেটিভ, আমাদের একটা নতুন বাইরের ওষুধ বেরিয়েছে, তার নাম হচ্ছে অ্যাসারগো। আশা করি অনেক ফার্মার ব্যবহার করেছেন, যারা শুনছেন, তো এবং রেজাল্ট খুবই ভালো। মানে ফার্মারদের থেকেই বলা হচ্ছে যে না, আমরা অ্যাসারগো ব্যবহার করছি, আমাদেরকে আর অন্য কিছু নিয়ে ভাবতে হচ্ছে না। তো আমরা যদি ওই জায়গাটায় বোনাসের জায়গায় যদি আমরা একবার অ্যাসারগো ব্যবহার করি 200 ml প্রতি একরে, তাহলে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট আমরা পেতে পারি। তো বন্ধুরা, আপনারা সকলেই দেখলেন যে এটা কিন্তু আমাদের একটা বড় সমস্যা বর্ষাকালীন চাষে। তো আমাদের কাছে কিন্তু যেমন সমস্যা আছে, সমাধানও আছে। তো প্রতি ক্ষেত্রে আমরা অন্তত এইটুকু বলি যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে রোগ দেখার পর বা পোকা আক্রমণ হওয়ার পরেই আমরা সেটাকে প্রতিকার করার জন্য একদম কি বলবো, যুদ্ধকালীন তৎপরতায় উঠে পড়ে লাগি। তো আমার মনে হয় আসিফ, আমরা জানি যে কোন সময়টায় কোন রোগটা লাগে, আমরা সবাই কম বেশি অভিজ্ঞ। আমরা মনে হয় প্রথম থেকেই যদি আমরা প্রতিরোধমূলক, যেটাকে আমরা বলি প্রোফাইল্যাকটিক, এইরকম মেজারটা যদি নিই রোগ লাগার আগে, তাহলে সেটা মনে হয় চাষি বন্ধু অনেকটা বেশি উপকৃত হবে। আমরা রোগ লাগার আগে থেকে যদি এই ব্যবস্থাটা নিতে থাকি, তাহলে কিন্তু আমাদের চাষিদের জন্য যে আমরা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বলি, সেটা কিন্তু সবচেয়ে বেশি তারা পেতে পারে।
তো ঠিক আছে, আর আমার মনে হয় রোগে আমরা মোটামুটি সব কভার করতে পেরেছি। শুধু আমি সময়কে যেহেতু আমাদের সময় সম্মান রেখে লাস্ট যেটা একটা আছে যে পোকার ব্যাপারে একটু আসি। পোকা এবং পোকাতে আমার মনে হয় যে আমরা ডিবিএম বা ডায়মন্ড ব্যাক মথ, এই যে পোকাটা, এটা মনে হয় আমাদের পূর্বাঞ্চলে তথা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যেটা হয়, এটা একটা প্রচন্ড উপদ্রব। তো তুমি যদি একটু সংক্ষেপে যদি এটা সম্পর্কে একটু আমাদের বন্ধুদেরকে বলো। তো পোকা বলতে বর্ষাকালীন যে চাষটা করি তাতে নর্মালি আদার যে শোষক পোকা বা চুষি পোকা খুব একটা বেশি থাকে না। আমরা দুটো পোকা মেনলি মাঠে দেখতে পাই, একটা হচ্ছে ডায়মন্ড ব্যাক মথ বা ডিবিএম যাকে বলি, আর একটা হচ্ছে স্পোডোপ্টেরা লিটুরা। এই দুটো পোকাকে কন্ট্রোল করার জন্য বায়ারের কাছে সবচেয়ে বেশি এবং সবচেয়ে উন্নত এবং সবচেয়ে গুণগত একটা ওষুধ আছে, তার নাম হচ্ছে ভাই। কিন্তু তার আগে আমি এই যে দুটো পোকা আছে তাদের যে ড্যামেজ সিমটম আমরা চিনবো কিভাবে কোনটা ডায়মন্ড ব্যাক মথ বা কোনটা স্পোডোপ্টেরা লিটুরা, সেই সম্পর্কে আমি খুবই গুরুত্বপূর্ণ। ডায়মন্ড ব্যাক মথের ক্ষেত্রে যেটা হয় দেখবেন যে পোকা বা লেদা আমরা যেটাকে বলি, লেদাগুলো খুবই ছোট সাইজের হয় এবং তারা কি করে না, পাতার যে নিচের দিকের অংশ থাকে সেখানে ক্লোরোফিলগুলোকে খেতে থাকে, স্ক্র্যাপিং করে খেতে থাকে, চেঁচে নেয়। এবং পরবর্তীকালে গিয়ে কি দেখতে পাই যে পাতাটা যেটা আছে পুরো পেপারের মতো হয়ে যায়, কাগজ যেমন দেখতে সেরকম পেপারের মতো হয়ে যায়। এটা হচ্ছে ডায়মন্ড ব্যাক মথের একটা বড় সিমটমস। আর স্পোডোপ্টেরার ক্ষেত্রে কি হয় না, তারা গিগারাস ফিডার, মানে ওরা কোনো কিছু মানে না, পুরো পাতাটাকে খেয়ে নেবে শিরা উপশিরা বাদ দিয়ে, মানে পুরো পাতাটাকে কঙ্কালের মতো করে দেবে। এবং সবচেয়ে বাজে জিনিস বা যেটা ভয়ঙ্কর, যেটা ক্ষতির সম্মুখীন ফার্মাররা হয়, যখনই কার্ড ফর্মেশন হয়ে যায়, যখন ফুল চলে আসে, তখন এরা কিন্তু অ্যাটাকটা বাড়িয়ে দেয়। এবং যখন অ্যাটাক করবে সেটা কিন্তু আপনার যে ফলটাকে বা যে সবজিটাকে অ্যাটাক করছে সেটা কিন্তু আর মার্কেটে আমরা বা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারবো না, যেটা আর্থিক দিক থেকে একটা বড় পরিমাণের লস। মানে সমস্ত খরচ করার পরেও শেষে গিয়ে যখন একটা পোকা নষ্ট করে দিচ্ছে জিনিসটাকে, তখন আমরা কিন্তু একটা চাষিরা নিজেদের মনে মনে খুব কষ্ট পাই। তো চাষি ভাইদের কাছে আমার অনুরোধ, এবং বাইরের কাছে এর চেয়ে ভালো সমাধান হয়তো আর নেই, আপনারা ভায়াগো এবং মোভেন্টো ওডি যেটা আছে আমাদের যদি ব্যবহার করে থাকেন, 100 ml ভায়াগো এবং 200 ml মোভেন্টো ওডি প্রতি একরে যদি আপনারা ব্যবহার করে থাকেন, আপনাদের এই ডায়মন্ড ব্যাক মথ বা স্পোডোপ্টেরা বা অন্যান্য যে সমস্ত ছোটোখাটো চুষি পোকা আছে সমস্ত কিছু থেকে আপনারা মুক্তি পাবেন এবং একটা ভবিষ্যতে গিয়ে একটা ভালো রকমের প্রফিট বা লাভ যেটা আছে সেটা আপনারা নিজেরা দেখতে পাবেন। অনেক অনেক ধন্যবাদ আসিফ। আমার মনে হয় আজকে আমরা এখন আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এতটা ধৈর্য সহকারে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, শুনছেন। তো আজ আমরা যেখানটায় একটু সংক্ষেপে একটা কুইক রিক্যাপ, যে আজকে আমরা বায়ার সেমিনিসের তরফ থেকে আমরা জানতে পেরেছি ভ্যারাইটি। আমরা ফুলকপিতে আমরা বলেছি ডন, তারপরে হচ্ছে 4051, এই দুটো ফুলকপি। বাঁধাকপিতে আমরা রয়্যাল ক্রস প্লাস এটা জেনেছি। আজকে আমরা জেনেছি আমাদের ড্যাম্পিং অফ বা গোড়া পচা রোগ, যেটা আমাদের মূল জমি এবং বীজতলাতে একটা প্রচন্ড মাথা ব্যথা, তাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব সেটা সম্পর্কে জেনেছি। এবং আমরা তার সঙ্গে ব্ল্যাক রট বা কালো পচন, সফট রট, তারপরে আমরা অল্টারনেরিয়া বা জলদি ধসা যেটা আমরা বলছি, সেই সমস্ত রোগ সম্পর্কে যেগুলো বর্ষাকালে খুব দেখা যায়। আমরা এর সঙ্গে পোকার উপদ্রবের মধ্যে যেটা ডিবিএম বা ডায়মন্ড ব্যাক মথ, এবং আসি খুব সুন্দর করে তার সঙ্গে স্পোডোপ্টেরা যেটা আছে, তার সঙ্গে কিভাবে আপনারা চিনবেন যে কোনটা স্পোডোপ্টেরার জন্য হচ্ছে, কোনটা ডিবিএম এর জন্য হচ্ছে। কিন্তু খুব সৌভাগ্য যে আমাদের ওষুধ কিন্তু একই আছে, আমাদের খুব ভালো কার্যকরী ওষুধ, সেটাকে আপনারা প্রয়োগ করুন, আপনাদের ফসলকে সুরক্ষা করুন। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা আজকে জানি আমরা বিজ্ঞানের যুগে বসবাস করছি, আজকে আমাদের সবার কাছে স্মার্টফোন রয়েছে, আমরা স্মার্টফোন ইউজ করছি। তো কিছুটা স্মার্ট ওয়েতেও আমাদের এগোতে হবে, কারণ আজকে প্রগতিশীল চাষি কিন্তু প্রগতির ভাবেই তাকিয়ে থাকতে হবে। এইসব দিক দিয়ে মাথায় রেখে কিন্তু আজকে আমাদের বায়ার সেমিনিস কোম্পানির তরফ থেকে কিন্তু আপনাদের জন্য কিন্তু একটা জিনিস যেটা আমরা এনেছি, সেটাকে আমরা বলি যে প্রগতি সে পুছো বা হোয়াটসঅ্যাপ চ্যাটবট, এই নামে আমরা করি। এটা কিন্তু আমাদের যেটা আমরা যদি বাংলাদেশের যারা আছেন তাদের জন্য হয়তো একটু নতুন হতে পারে, বাট আমাদের ইন্ডিয়াতে আমরা এটা করি। এটাতে কি হয়, আমরা এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছি যেখানে একটি নাম্বার আছে, এটা টোল ফ্রি। এখানে সেই নাম্বারটিতে, আমি নাম্বারটি আপনাদেরকে বলবো, খুব মন দিয়ে শুনবেন। এই নাম্বারটিতে যদি আমরা করি, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাটবটের একটা নাম্বার, এখানটায় কি হবে,
আপনি এই নাম্বারটাতে যখনই একটা হাই লিখে পাঠাবেন তখন থেকে রেজিস্ট্রেশন শুরু হবে আপনার, সেটা আমি যাচ্ছি। নাম্বারটা হচ্ছে +91, মানে প্লাস যোগ চিহ্ন দিয়ে 91-120-508-8619। আমি ইংলিশে বলছি কারণ অনেক সময় ফোন নাম্বারটা আমরা ইংলিশে বেশি ধাতস্থ। তো +91-120-508-8619 এই নাম্বারটাতে আপনি যখন আপনার স্মার্টফোন থেকে একটা হাই দেবেন তখন সঙ্গে সঙ্গে সেখানে আপনার কাছে রেজিস্ট্রেশনের জন্য কিছু প্রশ্ন এসে যাবে। সেখানে আপনি আপনার ইনফরমেশনগুলো দিলে আমাদের ডেটাবেসে আপনি যুক্ত হয়ে যাবেন। এবার এটার সুবিধাটা কি? এটা সম্পূর্ণ টোল ফ্রি, আপনার শুধু নেটের খরচটাই লাগবে, যেটাতে আপনি যে উপকারগুলো পাবেন আজকে এই হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ডে আপনি আমাদের যে ওয়েদার, আমরা স্মার্টফোনে ওয়েদারের ইনফরমেশন পাই, তাও আমরা এখানে খুব ভালোভাবে ওয়েদারের ইনফরমেশন, আবহাওয়ার খবর আপনারা এখানে পেয়ে যাবেন। আপনাদের এলাকা থেকে লোকেশন আছে, আপনারা যেটা আপনার ফসল উগাচ্ছেন, তৈরি করছেন, আশেপাশের যে হাট বা মান্ডি যেখানে কি বিক্রি করেন তার আশেপাশের কোন মান্ডিতে কি দাম চলছে, যেটা আপনি ঘরে বসেই সেটাকে তুলনা করে আপনি যেখানে সব থেকে বেশি দাম সেখানে গিয়ে আপনি আপনার মাল বিক্রি করে বেশি লাভ পেতে পারেন। আপনি বর্ষাকাল, গ্রীষ্মকাল হোক, শীতকাল হোক, আপনি যদি কোনো ফসল উৎপাদন করতে চান তাহলে সেই ফসলের জন্য পরামর্শ পাবেন, তার ভ্যারাইটির ইনফরমেশন পাবেন, যে ওই ফসলের মধ্যে কোন ভ্যারাইটি আপনারা করতে পারবেন সেটা পাবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা রিসেন্টলি যেটা যোগ করেছি এর মধ্যে রোগ পোকার সম্পর্কেও কিন্তু এবং তার কন্ট্রোল আমরা অ্যাড করেছি। তার মানে আমরা আজকে যে কথাগুলো বললাম, যদি আজকে আপনি ওখানে যে রোগটা হয়েছে যে ছবি লিখে আপনারা যদি দেন, তার সম্ভাব্য যে সব থেকে ভালো যে প্রতিকারের উপায়টা সেটা কিন্তু আপনাদের কাছে পাবেন। এছাড়াও আমাদের আরো একটা নাম্বার আছে যেটা হচ্ছে হ্যালো বায়ার বলি, এটাও সম্পূর্ণ টোল ফ্রি নাম্বার। এখানটাও তো কিন্তু আপনি একই রকম ভাবে, এটা ওভারফোন, এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি করছেন, এটা একদম টোল ফ্রি নাম্বারটা হচ্ছে 1800-120-4049। বাংলায় বললে 1800-120-4049। এই নাম্বারটাই যদি আপনারা ফোন করেন, এটাও টোল ফ্রি নিঃশুল্ক নাম্বার, এবং এখানে করেও কিন্তু আপনার প্রতিনিধির সঙ্গে কথা বলে কিন্তু আপনি আপনার যে সমস্ত জিজ্ঞাসা আছে সেগুলো কিন্তু এখানে পেতে পারবেন। তো আমি আশা করব যে এইভাবে আমরা যেভাবে আপনাদের পাশে আসার চেষ্টা করছি, পাশে থাকছি, সেইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন। এবং সবার শেষে আমাদের আগামীকাল ঈদ, তো এখানে যারা আছেন সবাইকে আমরা আমার এবং নাসিবের তরফ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের প্রগতি হোক, এই আশা রেখেই শেষ করছি। ধন্যবাদ।